দার্শনিক ওই যেটি আগেও আমরা বলেছি যে প্রতিটি বস্তুর শুধু তথ্যগত বা একটা বাস্তব বা জড়িয়গত মূল্য শুধু না, প্রতিটি বস্তুর এই মানব সমাজের পরিপ্রেক্ষিতে সমাজের কল্যাণ শুভ নৈতিকতার পরিপ্রেক্ষিতে তার তাৎপর্য কী, মূল্য কী, এটি সন্ধান করে। ফলে মাত্রাগত দিক থেকে দর্শনের অবস্থান আরেকটু অগ্রসর। এই হলো বক্তব্যটা। স্যার, আমরা শুনে থাকি যে দর্শন হলো জীবনের সমালোচনা, তো আপনি এই জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করছেন? এটি আমরা আগে একটু আলোচনা করেছি, এটি খুব চমৎকার একটি কথা। আসলে ইনফ্যাক্ট দেখেন, যেটি আমরা বলি যে সাহিত্য সম্বন্ধেও কিন্তু এই কথাটি বলা হয় যে লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। এটি অনেকে বলেন, কারণ কিছু কিছু সাহিত্যিক আছেন অনেক প্রতিভাবান বড় বড় সাহিত্যিকরা, তাদের রচনাবলিতেও দেখা যায় যে যদিও সাহিত্যের মূল অবলম্বন হচ্ছে অনুভূতি বা আবেগ, আবেগ অনুভূতির মাধ্যমে মানুষের জীবনকে আলোকিত করা, মানুষের জীবনে বা মানুষের যে রুচি বৃদ্ধি করা, মানুষকে সুস্থ রুচি এবং সংস্কৃতিবান করা, কিন্তু তারপর একটি প্রশ্ন হলো যে যে এই যে আপনার যে এই যে বললাম যে সংস্কৃতি চর্চা করে যে মানুষের, কিন্তু ইনফ্যাক্ট সাহিত্যের ক্ষেত্রে এটি কদাচিৎ ঘটে বড় বড় এই সাহিত্যিকদের হাতে, কিন্তু দর্শনের পুরো স্বরূপটাই হলো যে সেটি হবে যে জীবনের যে প্রতিটি, যেটা আমরা আগে বলেছি, সমাজে এবং জীবনে যেসব মৌলিক বিশ্বাস আছে বা যেসব বিশ্বাসকে অবলম্বন করে আমরা আমাদের সমাজ কাঠামো নির্মাণ করেছি, সেগুলোকে পর্যালোচনা করা। ওই যেটি বললাম আমরা, যেমন আমরা বলছি যে ঈশ্বর আছে, বা কেউ যে ভাষাই বলি না কেন, আল্লাহ আছে বা ভগবান আছে, ওকে, তো এর পক্ষে যুক্তিগুলো কি? অনেক ধরনের যুক্তি আছে। কেউ ধরেন কসমোলজিক্যাল আর্গুমেন্ট, বিশ্বতাত্ত্বিক যুক্তি দিচ্ছেন, কেউ দিচ্ছে এথিক্যাল আর্গুমেন্ট বা মোরাল আর্গুমেন্টস, দ্যাট ইজ নৈতিক যুক্তি, কেউ দিচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্টস, তত্ত্ব বিষয়ক যুক্তি। কিন্তু এইসব যুক্তিগুলোর আসলে লজিক্যাল বা এপিস্টিমোলজিক্যাল স্ট্যাটাস, জ্ঞানতাত্ত্বিক মর্যাদাটা কি? যেসব বিশ্বাস, যেসব আদর্শ আমরা মেনে নিয়েছি, ধরেন একটা উদাহরণ দিই, ডেমোক্রেসির কথাই ধরেন। আমরা ডেমোক্রেসি বলছি যে ডেমোক্রেসি, গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট তন্ত্র। আসলে ডেমোক্রেসি বলতে আমরা কি বোঝাই? সভরেন্টি এর সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কনসেপ্টটা কি? এটি কি কোনো সরকারের সাথে বিলং করে, নাকি রাষ্ট্রের সাথে? এটি টেরিটরির সাথে বিলং করে, নাকি কোনো আদর্শের সাথে? ফলে এইসব কনসেপ্টগুলো কি? ফলে আমাদের জীবনের যেসব সমাজের, সেটা অর্থনীতির হোক, রাজনীতির হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক, যেসব মৌলিক যেসব বিশ্বাস, যেগুলো আমরা মানে ফান্ডামেন্টাল বিলিফস বলি, যেগুলো মৌলিক কনসেপ্টস, ফান্ডামেন্টাল যেগুলো কনসেপ্ট, যেগুলো আমাদের মৌলিক ধারণা বা প্রত্যয়, এগুলোকে সমালোচনা করে দর্শন। এগুলোর ভিতরে আসলে যুক্তি কতটুকু, এগুলোর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করে, এগুলোর যৌক্তিক বিশ্লেষণ করে। ফলে দেখা যাচ্ছে এই যেহেতু আমাদের জীবন জগতের মৌলিক বিষয়ের আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করা দর্শনের কাজ, ফলে সেই অর্থে আমরা বলতে পারি যে দর্শন হলো জীবনের সমালোচনা। স্যার, আমরা দর্শন হচ্ছে জীবনের সমালোচনায় আরও কিছু বৈশিষ্ট্য জানলাম। এখন আমি আপনার কাছে জানতে চাইবো স্যার যে দর্শনের পদ্ধতি সম্পর্কে কিছু। জি 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 আসলে যে বিষয়টি আমরা আগেও বলেছি যে দর্শনের যে আলোচনা করলাম আমরা বিজ্ঞানের সাথে, যে বিজ্ঞানের যেমন যে পদ্ধতিটা, এটা যেমন যুক্তিসিদ্ধ অবজেক্টিভ, দর্শনের পদ্ধতিটাও কিন্তু ওই একই রকম এক অর্থে, তবে পার্থক্য আছে কিছুটা। যেটি হলো যে দর্শনের পদ্ধতিটা এক অর্থে আমরা বলতে পারি ক্রিটিক্যাল, অর্থাৎ বিচার বিশ্লেষণমূলক। তো এখন বিচার বিশ্লেষণটা কেমন? মনে করেন যে আমরা বিজ্ঞান যেমন পর্যবেক্ষণ করে বিশেষ অবজারভেশন থেকে, যেটা বা এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে, বিশেষ করে ল্যাবরেটরিতে, কিন্তু দর্শনের কিন্তু পদ্ধতিটা ঠিক বিজ্ঞানের ওরকম না। অর্থাৎ যেটি পর্যবেক্ষণ করা বা এটি ল্যাবরেটরিতে গবেষণা করা ওরকম না। দর্শনের মূলত যেটি পদ্ধতি আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, ধরেন একটি মৌলিক জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটা নিয়ে দার্শনিক শুরু করলেন, বা একটি মৌলিক সমস্যা জীবনের, ফলে এই সমস্যাটা উনি প্রথমে বিশ্লেষণ শুরু করে। দর্শনের পদ্ধতি হলো বিশ্লেষণ করা, অ্যানালাইসিস বলি যেটি আমরা। অ্যানালাইসিস করার সময় আমরা এটা লজিক্যাল অ্যানালাইসিস করতে পারি, তারপরে লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করতে পারি। করার পর বিষয়টি কি এই সম্বন্ধে ধরেন আমি একটা আর্গুমেন্ট, বা যিনি ফিলোসফার তিনি আর্গুমেন্ট দাঁড় করান, এবং এই বিষয়ে এই সমস্যা নিয়ে আরও যেসব চিন্তাবিদ, দার্শনিক হোক, ধর্মতাত্ত্বিক হোক, বা বিজ্ঞানী হোক, বা সমাজ চিন্তাবিদ হোক, তাদের এই সংক্রান্ত যুক্তিগুলোকে সেটি তিনি অ্যাকোমোডেট করেন বা এক্সপ্লোর করেন। এইভাবে দেখা যাচ্ছে যুক্তিগুলো তিনি অ্যাকোমোডেট করার পরে একটা মত হতে দাঁড় করালেন। সেই মতের বিরুদ্ধে আবার কত ধরনের অভিযোগ থাকতে পারে, অবজেকশনস, এই অবজেকশনগুলো তিনি আবার অ্যাকোমোডেট করার চেষ্টা করেন। অবজেকশনগুলো যদি সেই অবজেকশনগুলোর ভিতরে মেরিট থাকে, অর্থাৎ যদি সেটি যুক্তিসম্মত হয়, তাহলে সেটি তিনি গ্রহণ করেন, যদি যুক্তিসম্মত না হয় তিনি বর্জন করেন। ফলে দেখা যাচ্ছে যে উনি এই অবজেকশনের একটা অ্যাকোমোডেট করা এবং এটাকে অনেক সময় রিজেক্ট করেন,
এবং যেটি করেন কি যুক্তি দিয়ে এবং একটা যৌক্তিক প্রক্রিয়ায়। অতঃপর দেখা যাচ্ছে যে তিনি এই একটি মত গ্রহণ করলেন এবং মতটাকে আবার রিভাইজও করলেন এবং সর্বশেষে দেখা যায় মতটাকে উনি ডিফেন্ড করেন। ফলে দর্শনের পদ্ধতিটা আমরা যেটা বলতে পারি যে মূল পদ্ধতি হলো বিচার বিশ্লেষণমূলক। সেই বিশ্লেষণটা কখনো ভাষাতাত্ত্বিক, কখনো যৌক্তিক। আবার দর্শনের ক্ষেত্রে দর্শনের পদ্ধতি অনুধানমূলকও হতে পারে, তবে আজকের দর্শনের পদ্ধতি মূলত বিশ্লেষণমূলক। স্যার, আমি আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে যে দর্শনের আলোচ্য বিষয় ব্যাপক এবং অনন্ত, এটি কেন? আসলে আসলে এটা যেটি আমি আপনাকে আগে বলেছি বা আমরা আলোচনায়, যে সেটি হলো দেখা যাচ্ছে যে প্রতিটি বিজ্ঞান কিন্তু প্রকৃতির এক একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে এবং প্রতিটি জ্ঞান শাখায় আসলে পৃথিবীর, আপনি যেটা হিউম্যানিটিজের প্রতিটি জ্ঞান শাখা বলেন বা সায়েন্সের বা সোশ্যাল সায়েন্সের, দেখা যাচ্ছে যে প্রতিটি জ্ঞান শাখায় জগতের হোক বা সমাজের হোক বা জীবনের হোক বা মানব জীবনের কোনো না কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। তো আসলে এখান থেকে একটা কথা মজার বলা যায় যে একটি বিষয় কিন্তু আসলে থাকা উচিত, যে বিষয়টি সকল জ্ঞান শাখার এই বিচ্ছিন্ন মত বা চিন্তা বা তত্ত্বকে একত্রিত করে একটা সমন্বিত দৃষ্টিভঙ্গি বা একটি তত্ত্ব গড়ে তুলবে। এই দর্শনের কিন্তু কাজটা এটাই। এই জন্য দেখা যায় কি যে দর্শনের আলোচ্য বিষয় আর এই সংকীর্ণ বা সংক্ষিপ্ত থাকে না। এই জন্য দেখবেন যে দর্শন নানান ধরনের বিষয় আমরা দেখি, যেমন ফিলোসফি অফ ফিজিক্স, ফিলোসফি অফ ম্যাথামেটিক্স, ফিলোসফি অফ ইকোনমিক্স, ফিলোসফি অফ বায়োলজি, ফিলোসফি অফ সোশ্যাল সায়েন্স, ফিলোসফি অফ ন্যাচারাল সায়েন্স। ফলে দেখা যাচ্ছে কি প্রত্যেকটি বিষয়ের একটা ফিলোসফি আছে। আসলে ইনফ্যাক্ট একটি বলা হয় যে ফিলোসফি ইজ দ্য ক্রিম অফ নলেজ এবং ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস। তো এখন যে বিদ্যাটি মানব জীবনের, সমাজের এবং এই প্রকৃতির মৌলিক জিজ্ঞাসার সমূহ সম্বন্ধে আলোচনা করবে, পর্যালোচনা করবে, ফলে তার বিষয়বস্তু যে ব্যাপক, এ তো আমার মনে হয় যে প্রশ্নাতীত বিষয় বা মানে সংশয় মুক্ত একটা বিষয়, এই আর কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা শ্রদ্ধেয় শিক্ষকের কাছ থেকে দর্শন সম্বন্ধে একটি চমৎকার পর্যালোচনা শুনলাম। তারপর আমি স্যারকে সবশেষে অনুরোধ করব সামগ্রিক বিষয়টি ছোট্ট করে একবার ব্যাখ্যা করার জন্য। জি জি জি, অবশ্যই। আসলে যেটা আমরা দেখলাম দর্শনের স্বরূপ, আসলে স্বরূপগত প্রশ্নটা কিন্তু একটু একটু কঠিন, কারণ একটা বিষয়ের স্বরূপটা কি। তা আমরা দেখলাম আমাদের আলোচনা থেকে যে স্বরূপ যদি বুঝতে হয় দর্শনের, তাহলে দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে, কেন হয়েছিল, এটি যেমন বোঝা দরকার, তেমনি দর্শনের যে পদ্ধতিটা কেমন, অন্য অন্য বিদ্যা থেকে দার্শনিক পদ্ধতির ভিন্নতাটা কি, বৈজ্ঞানিক পদ্ধতি, তারপরে সমাজবিজ্ঞানের পদ্ধতি বা সাহিত্যিকের যে একজন সাহিত্য চর্চার যে পদ্ধতি, এইসব বা ধর্মচর্চার যে পদ্ধতি, এইসব পদ্ধতি থেকে দার্শনিক পদ্ধতির ভিন্নতাটা কি, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। এবং আমি যেটা আগেই বলেছি যে দর্শনের পদ্ধতি এক কথায় ক্রিটিক্যাল অ্যান্ড মেথডিক্যাল, অর্থাৎ বিচার বিশ্লেষণমূলক এবং পদ্ধতিতাত্ত্বিক, এবং বিশেষ করে বিশ্লেষণটাই এখন আমরা বেশি জোর দিই দর্শনের পদ্ধতি হিসেবে, যদিও সেখানে অনুধান সংশ্লেষণের একটি ক্ষেত্র আছে বা স্থান আছে। একটি বিষয়, আরেকটি বিষয় হলো যে দর্শনের যে পদ্ধতি সেটি কিন্তু সামগ্রিক বা আমরা যেটা বলেছি সার্বিক, কারণ দর্শন যে কোনো বিষয়কে ভেঙে ভেঙে না, অখণ্ড অবস্থায় বিশ্লেষণ করে। অর্থাৎ দর্শন যে কোনো জিনিসের নানা প্রেক্ষাপটে তার মূল্যায়ন করে। অর্থাৎ একটি জিনিসের শুধু যে তার পদার্থিক যে অবস্থান, এতেই দর্শন তৃপ্ত হয় না। প্রতিটি বস্তুর, প্রতিটি সেই জগতের যে জগৎ জীবনের যে কোনো সত্তা হোক বা বস্তুর হোক, তার নন্দনতাত্ত্বিক বা সৌন্দর্যতাত্ত্বিক মূল্য কী বা অবস্থান কী, তার জ্ঞানতাত্ত্বিক অবস্থান কী, তার আধিবিদ্যক অবস্থান কী, অর্থাৎ মেটাফিজিক্যাল স্ট্যাটাস কী, এরকম বিভিন্ন বিষয় যতটা সম্ভব আনার চেষ্টা করে। ফলে দেখা যায় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো সার্বিক এবং সামূহিক এবং সবসময় অখণ্ডভাবে দেখার যে একটা প্রচেষ্টা। ফলে দর্শনের আবার আরেকটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আসলে দার্শনিক যে সমস্যাগুলো, যেটি আমি বারবার আলোচনায় বলেছি, যে মৌলিক জিজ্ঞাসা বা সমস্যা, আসলে এগুলো কি। যেমন মনে করেন আমাদের অনেক বিষয় জিজ্ঞাসা আছে, কিন্তু সব জিজ্ঞাসাই কি দার্শনিক জিজ্ঞাসা, তা কিন্তু না। দর্শনের স্বরূপ বুঝতে হলে কিন্তু এটি বুঝতে হবে। যেমন মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। ওই যে কবি সুকুমার ছড়াকার, বিখ্যাত ছড়াকার, তার একটি আছে যে ওই যে কি যেন, গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই। কিন্তু এগুলো কিন্তু এইসব কিন্তু প্রশ্ন, বাট এগুলো দার্শনিক প্রশ্ন না। দার্শনিক প্রশ্নটার স্বরূপটাও বুঝতে হবে। অর্থাৎ যে প্রশ্নগুলো জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে প্রশ্নের পরে মানব জীবনের রূপটাই, মানব জীবনের কিভাবে পরিচালনা করা হবে,
মানব জীবনের অর্থটা ডিপেন্ড করবে পুরোপুরি। যেমন নৈতিকতা আছে কিনা, গড আছে কিনা, তারপরে আমরা যে বিশ্বাসটা করি এই বিশ্বাসের সাথে আমাদের জ্ঞানের পার্থক্যটা কি, ফলে অস্তিত্বটা কি, অস্তিত্ব সংক্রান্ত জিজ্ঞাসা, নৈতিকতা সংক্রান্ত জিজ্ঞাসা, জ্ঞান সংক্রান্ত জিজ্ঞাসা, যেগুলো মৌলিক। ফলে দার্শনিক প্রশ্নগুলো হলো ইউনিভার্সাল কোশ্চেন এবং খুবই ফান্ডামেন্টাল কোশ্চেন। এবং যে কথা আমরা আগেও বলেছি যে দার্শনিক যে প্রত্যয়গুলো নিয়েও ডিল করে সে প্রত্যয়গুলোও খুবই ফান্ডামেন্টাল, যেটি আমি আগেই বলেছি যে এক্সিস্টেন্সের কথা, মোরালিটির কথা, তাই না, তারপরে যে আমরা যেটা বলতে পারি টাইমের কথা, স্পেসের কথা, তারপরে যে কজাল রিলেশনের কথা। ফলে দেখা যাচ্ছে যে আমরা দর্শনের স্বরূপ বুঝতে হলে প্রথমে দার্শনিক যে সমস্যা বা প্রশ্ন সেগুলোর যে ভিন্নতা, স্বতন্ত্রতা বা অনন্যতা, এটি আমাদের প্রথমে অনুধাবন করতে হবে। নেক্সট যেটি হলো যে দর্শনের পদ্ধতি অন্যান্য বিদ্যা থেকে যে কতটা ভিন্ন, এটা আমাদের অনুধাবন করতে হবে। এবং দর্শনের আলোচ্য বিষয় যে ব্যাপক, তার দৃষ্টিভঙ্গি ব্যাপক, এটি আমাদের বুঝতে হবে। এবং এই সবগুলো বিষয় যদি আমরা একসাথে বুঝি, এবং যেটি আমরা আজকে আলোচনা করলাম, এই সব কিছু নিয়েই আসলে দর্শনের স্বরূপ। ধন্যবাদ আপনি। ধন্যবাদ স্যার। দর্শন হলো জীবন ও জগতের মৌলিক সমস্যা ও প্রশ্নসমূহের পদ্ধতিতাত্ত্বিক ও যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ। দর্শনের দৃষ্টিভঙ্গি সামগ্রিক এবং এর বিষয়বস্তু ব্যাপক। দর্শন চর্চার মাধ্যমে আমাদের জীবন ও সমাজের সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হোক, এই আমাদের প্রত্যাশা। আমাদের অনুষ্ঠান আপনাদের জন্যই। আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। যোগাযোগের ঠিকানা: ডিন, SSHL, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।